আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণী, আশা করি সকলেই অনেক অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের সাধারণ গণিত বইয়ের প্রথম অধ্যায়, সবচেয়ে সহজ একটি অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ভাইয়া বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস। তুমি যদি এই টপিকটির এই ভিডিওটি দেখো, দেখার পরে ভাইয়া তুমি একদম বেসিক থেকে ক্লিয়ার হয়ে যাবে যে স্বাভাবিক সংখ্যার সংজ্ঞা বা কাকে বলে, পূর্ণ সংখ্যা কোনটি, অমূলদ কোনটি মূলদ, কোনটি অঋণাত্মক কোনটি ধনাত্মক, সকল কনফিউশন বা সকল প্রশ্নের সমাধান সব কিছু ক্লিয়ার হয়ে যাবে এই ভিডিওতে। তুমি শুরু থেকে সুন্দর করে দেখতে থাকো। আসো ভাইয়া, বাস্তব সংখ্যা শ্রেণীবিন্যাসে একদম সর্বপ্রথম আসবে বাস্তব সংখ্যা ভাইয়া। একদম সর্বপ্রথম বাস্তব সংখ্যা। এখন বাস্তব সংখ্যা কাকে বলে ভাইয়া? সহজ কথায়, বাস্তবে তোমার সাথে যত সংখ্যার দেখা হয়েছে, পূর্ণ সংখ্যা, দশমিক সংখ্যা, ভগ্নাংশ, ধনাত্মক, ঋণাত্মক, মৌলিক, যৌগিক, সকল সংখ্যা মিলিয়ে বাস্তব সংখ্যা। বাস্তব জগতে যত সংখ্যা বিচরণ করতেছে সকল সংখ্যাকেই বাস্তব সংখ্যা বলে। ক্লিয়ার ভাইয়া? দেখো, বাস্তব সংখ্যা শেষ। এখন বাস্তব সংখ্যাকে যদি ভাইয়া আমরা একটু ভাগ করি, বাস্তব সংখ্যাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি ভাইয়া। দুই ভাগ। একটা হচ্ছে ভাইয়া মূলদ, একটা হচ্ছে অমূলদ। দেখো, একটা হচ্ছে মূলদ মূলদ সংখ্যা, একটা হচ্ছে অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা, একটা মূলদ সংখ্যা, একটা অমূলদ সংখ্যা। এখন অমূলদ সংখ্যাটা আগে আসি। অমূলদ সংখ্যা কাকে বলে? যে সংখ্যাগুলো ভাইয়া দশমিকের পর অনিয়মিতভাবে অবিরাম চলতে থাকে, অর্থাৎ দশমিকের পর যার কোনো শেষ নেই, তাকেই ভাইয়া কি বলবে? অমূলদ সংখ্যা বলবে। অনিয়মিতভাবে চলতে থাকে, এই জিনিসটা দ্বারা কি বোঝাচ্ছে? দেখো ভাইয়া, যদি এখানে √2, এই √2 এর মানটা যদি আমরা কাউন্ট করি ক্যালকুলেটর থেকে, দেখবে যে ভাইয়া 1.414213 ডট 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 অনিয়মিতভাবে বলতেছি ভাইয়া 414, মানে সংখ্যাগুলো একই সংখ্যা বারবার আসবে না, একাধিক সংখ্যা মিলেমিশে চলতেই থাকবে। এরকম যদি কোনো সংখ্যার মান হয়, তখন তাকে ভাইয়ারা বলবো অমূলদ সংখ্যা। এটাকে আমরা √2 তে কনভার্ট করতে পারি, এই জন্য √2 অমূলদ সংখ্যা। তেমনি ভাইয়া √3, তেমনি ভাইয়া পাইয়ের মান কত ভাইয়া? 3.1416 ডট 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 এরকম ভাবে ভাইয়া অনিয়মিতভাবে চলতে থাকবে, অবিরাম চলতে থাকবে। অর্থাৎ যেটা ভাইয়া, যে সংখ্যাগুলো রিপিট করবে না, দশমিকের পরে একই সংখ্যা বারবার রিপিট করবে না, একবার 1 4 1 6 7 8 9 10 এইভাবে সংখ্যাগুলো চলমান থাকবে। কখন পর্যন্ত? অবিরাম। এই জন্য ভাইয়া এই সংখ্যাগুলোকে কি বলে ভাইয়া? অমূলদ সংখ্যা বলে। কিন্তু আরেকটা ভাবে বলা যায়, যে সংখ্যাকে ভাইয়া p/q আকারে প্রকাশ করা যায় না, দেখো এইটার ভিতরে সবচেয়ে ম্যাজিক লুকিয়ে আছে, আমি বুঝাবো, একদম ক্লিয়ার করে দিব ভাইয়া। p/q আকারে প্রকাশ করা যায় না, ভাইয়া। p/q আকারে প্রকাশ করা যায় না মানে কি? মনে করো যে ভাইয়া একটা সংখ্যা 1.414213 ডট ডট ডট, অর্থাৎ তুমি ভাইয়া এই সংখ্যাটাকে কোনো দুইটা পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করে, যে কোনো দুইটা পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করে এই সংখ্যাটা তুমি বানাতে পারবে না। এই সংখ্যাটাকে যেই কোনো দুইটা সংখ্যা ভাগ করে বানাতে পারবে না। এখন তোমার মনে প্রশ্ন আসবে, ভাই দশমিক সংখ্যাকে কি এভাবে বানানো যায়? দেখো, দশমিক সংখ্যাকে এইভাবে বানানো যায় ভাইয়ারা। যদি এই সংখ্যাটা চিন্তা করি 5/6, এই সংখ্যাটা যদি আমরা চিন্তা করি, এটার মান হচ্ছে ভাইয়া 1.2। এখন তুমি মনে করো যে ভাইয়া 1.2 আছে, 5 নেই, তাহলে 1.2কে আমি p/q আকারে প্রকাশ করতে পারবো, এই সংখ্যাটাকে p/q আকারে প্রকাশ করতে পারবো। দেখো কিভাবে p/q আকারে প্রকাশ করতে পারবো ভাইয়া, দেখালাম না ভাইয়া 1.2 কিভাবে আসছে? 5/6, তুমি 5কে 6 দ্বারা ভাগ করার পরে 1.2 আসছে না, তাহলে আমি এই যে এটা p, এটা q, p/q অর্থাৎ ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারছি না ভাইয়া? ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারছি কিনা বলো? যে সংখ্যাটাকে ভগ্নাংশ আকারে অথবা p/q আকারে প্রকাশ করা যাবে, p/q আকারে, p/q বলতে কি বোঝাচ্ছে? যে ভগ্নাংশ আকারে উপরে একটা সংখ্যা নিচে একটা সংখ্যা দিয়ে ভাগ করে এই সংখ্যাটা পাওয়া যায়। যে সংখ্যায় পাওয়া যায় সেগুলো মূলদ সংখ্যা, যে সংখ্যায় পাওয়া যাবে না সেগুলো অমূলদ সংখ্যা। এই সংখ্যাটাই কখনো এরকম দুইটা সংখ্যা তুমি ভাগ করে পাইতে পারবে না। p আর q উপরে নিচে ভাগ করে, বা p এর একটা মান q এর একটা মান উপরে নিচে বসিয়ে কখনো এই সংখ্যা অথবা পাইয়ের মানের যে সংখ্যাটা আসছে, এই সংখ্যা √3, এই সংখ্যাগুলো তুমি কখনোই পাবে না।
আমি আশা করি তুমি পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না কেন তুমি জিনিসটা ক্লিয়ার হইতে পারছো। অর্থাৎ উপরে নিচে দুইটা সংখ্যা বসিয়ে ভাগ করে কখনো এই সংখ্যাগুলো আমরা পাবো না। ঠিক আছে, এখন তোমার মনে একটা প্রশ্ন হতে পারে, ভাইয়া পায়ের মানটাকে তো আমরা পেতে পারি, আমরা যদি 22কে 7 দ্বারা ভাগ করি তাহলে তো 3 পয়েন্ট একটা সামথিং মান আসে যা পায়ের মান। আসলে ভাইয়ারা এই জিনিসটা পায়ের মান না, এক্স্যাক্টলি পায়ের মান যেটা সেটা 3.1416 ডট ডট, এই মানটা কখনো 22/7 সমান না, কিন্তু 22/7 কাছাকাছি কাছাকাছি যদি সমান হইতো তাহলে তো পাই কখনোই ভাইয়া অমূলদের ভিতরে পড়তো না। কেন পড়তো না? এই যে আমরা উপরে একটা নিচে একটা দিয়ে পায়ের মানটা পেয়ে গেছি, কিন্তু এই হুবহু পায়ের মানটা আমরা পাই না বিদায় পাইকে আমরা অমূলদে রেখে দিয়েছি। বুঝতে পারছো? এই জন্য দুইটা সংখ্যা কখনো ভাগ করে এক্স্যাক্টলি এই মানগুলো আমরা কখনোই পাবো না। এটাকেই বলে যে ভাইয়া পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। আর এই যে সংখ্যাগুলোকে যাবে না সেই সংখ্যাগুলোই অমূলদ সংখ্যা। এবার আসো ভাইয়া আমরা মূলদ সংখ্যা নিয়ে আলোচনা করব। এখন ভাইয়ারা যদি মূলদ সংখ্যা নিয়ে আলোচনা করতে যাই, মূলদ সংখ্যাকে আবার ভাইয়া দুই ভাগে ভাগ করা যায়। মূলদ সংখ্যাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, ভাইয়া, একটা হচ্ছে ভগ্নাংশ। একটা হবে পূর্ণ সংখ্যা, একটা হবে ভগ্নাংশ। এখন ভগ্নাংশ কাকে বলে? যে সংখ্যাকে ভাইয়া পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে, যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে, অর্থাৎ উপরে এবং নিচে দুইটা সংখ্যা বসিয়ে যে সংখ্যাগুলোকে প্রকাশ করা যাবে সে সংখ্যাগুলো ভগ্নাংশ। আর যে সংখ্যাগুলো ভাইয়া যেমন 1 পূর্ণ সংখ্যা, নট ভাঙা সংখ্যা, ভগ্নাংশ মানে হচ্ছে ভাইয়া ভাঙা সংখ্যা, ভাঙা না, এগুলো হচ্ছে ভাইয়া গোটা 1 2 3 4, তারপরে দেখো 0 -1 -2 -3, এই যে পরিপূর্ণ সংখ্যাগুলা এগুলাকেই বলা হয় ভাইয়া পূর্ণ সংখ্যা। এখন ভাইয়ারা যদি 1 2 3 4 এই সংখ্যাগুলোকে যদি আরেকটু বিশ্লেষণ করি দেখবা যে ভাইয়া এগুলো হচ্ছে ধনাত্মক সংখ্যা, পজিটিভ সংখ্যা, ধনাত্মক সংখ্যা। তাহলে মাইনাসের গুলা কি ভাইয়া? মাইনাসের সংখ্যাগুলো হচ্ছে ঋণাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা। যেগুলো পজিটিভ তাকে বলা হয় ভাইয়া ধনাত্মক, যেগুলো নেগেটিভ তাকে বলা হয় ঋণাত্মক। এবং ভাইয়া পজিটিভ এবং জিরো, পজিটিভ সংখ্যা এবং জিরো এই দুইটা মিলে যে সংখ্যাটা গঠিত হবে তাকে বলা হবে অঋণাত্মক সংখ্যা। কি বলবে ভাইয়া? পজিটিভ এবং জিরো নিয়ে যে সংখ্যাটা গঠিত হবে তাকে বলবে অঋণাত্মক সংখ্যা। অর্থাৎ ধনাত্মক পজিটিভ, ঋণাত্মক নেগেটিভ এবং ধনাত্মক এবং জিরো মিলে যে সংখ্যাটা গঠিত হয়েছে সেই সংখ্যাটাকে বলা হয় ভাইয়া অঋণাত্মক সংখ্যা। এখন দেখো ভাইয়া ধনাত্মক সংখ্যার ভিতরে আবার যদি আমরা দেখি, একটা হচ্ছে ভাইয়া মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা শুধু ভাইয়া বিশ্লেষণ মানে ভাগ হয়ে যায় মৌলিক সংখ্যা। আরেকটা হচ্ছে কি সংখ্যা ভাইয়া? যৌগিক সংখ্যা, যৌগিক সংখ্যা। এখন ভাইয়া মৌলিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যাগুলো মনে করো যে 1 2 3 5 7, যে সংখ্যাগুলোকে ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। ঠিক আছে ভাইয়া? অর্থাৎ যেমন আমি এখানে 9 সংখ্যাটা আমি বিজোড়ের একটা ক্রমান্বয় লিখছি, কিন্তু আমি 9 লিখতে পারবো না। কেন ভাইয়া? 9কে তুমি অন্য যে কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করতে পারবে, 9কে 3 দ্বারা ভাগ করতে পারবে। তুমি যদি 9কে 3 দ্বারা ভাগ করো 3 হয়ে যায়, অর্থাৎ আমরা তো 3 আগেই লিখছি। তাহলে যে সংখ্যাগুলোকে কি করা যাবে না ভাইয়া? ওই সংখ্যা ব্যতীত, অর্থাৎ 3 লিখলে 3 ব্যতীত, 7 লিখলে 7 ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা তুমি কখনোই ভাগ করে ছোট বানাতে পারবে না। ওই সংখ্যাগুলোকে কি বলবে ভাইয়া? মৌলিক সংখ্যা। আর যেগুলোকে ভাগ করা যাবে সেগুলো যৌগিক সংখ্যা। তাহলে ধনাত্মক সংখ্যারই দুইটা রূপ, একটা মৌলিক সংখ্যা, একটা যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা কি ভাইয়া? 4 6, তারপর হচ্ছে 8 9 ডট 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 ডট, এই সংখ্যাগুলো হচ্ছে কি সংখ্যা? যৌগিক সংখ্যা। আর পূর্ণ সংখ্যা ধনাত্মক, ঋণাত্মক এবং অঋণাত্মক সংখ্যা। বুঝিও ভাইয়া, ঋণাত্মক আর অঋণাত্মক সংখ্যা কিন্তু এক না। অঋণাত্মক জিরো এবং সকল ধনাত্মক সংখ্যাকে কি বলে? অঋণাত্মক সংখ্যা। এখন বেড়া যদি ভগ্নাংশে আসি, দেখো 3/4, 4/3 লিখলাম, অথবা 2/2 লিখছি ভাইয়া। দেখো তারপরে 1.2, 0.3,
এই সকল সংখ্যাগুলোকে বলা হয় ভাইয়া ভগ্নাংশ। কি বলা হবে? ভগ্নাংশ। এখন এটার ভিতরে যদি ভাইয়ারা একটু ক্যাটাগরি ওয়াইজ বিশ্লেষণ করি, দেখো এই জিনিসটা আছে না ভাইয়া, এটাকে বলা হয় ভাইয়া সাধারণ ভগ্নাংশ। সাধারণ, এটাতে তো কোনো দশমিক নেই ভাইয়া, সাধারণ, এটাতে দশমিক নেই, সাধারণ ভগ্নাংশ। আর এই যেখানে ভাইয়া দশমিক আছে একে বলে ভাইয়া দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ, ভগ্নাংশের দুইটা রূপ, একটা সাধারণ একটা দশমিক। যেগুলো অনুপাতে বিশ্লেষণ করা গেছে সেগুলো হচ্ছে ভাইয়া সাধারণ, যেগুলা অনুপাতে বিশ্লেষণ করা যায় না অর্থাৎ যেগুলোতে দশমিক আছে সেটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। এখন তুমি এই জিনিসটা জানো ভাইয়া, সাধারণ ভগ্নাংশকে যদি আমরা আরেকটু বিশ্লেষণ করি, এটা হচ্ছে দেখো ভাইয়া প্রকৃত, তাই না? প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যার উপরে ছোট নিচে বড়, সহজ কথা, উপরে ছোট নিচে বড়, সেটাকে বলা হয় ভাইয়া প্রকৃত। আর ভাইয়া অপ্রকৃত, অপ্রকৃত কাকে বলবে? অপ্রকৃত, অপ্রকৃত কাকে বলবে? যার উপরে, এটা ভাইয়া এই যে ভাইয়া যদি এদিক থেকে টান মারি, দেখো যার উপরে বড় নিচে ছোট, যেটা উল্টো, সেটা হচ্ছে ভাইয়া অপ্রকৃত। আর মিশ্র ভগ্নাংশ কাকে বলবে ভাইয়া? মিশ্র ভগ্নাংশ হচ্ছে এটা একটা অপ্রকৃত ভগ্নাংশের একটা রূপ, জাস্ট একটা পূর্ণ সংখ্যা এবং একটা প্রকৃত ভগ্নাংশ মিলে একটা মিশ্র ভগ্নাংশ তৈরি হয়। অর্থাৎ সাধারণ ভগ্নাংশকে যদি আমরা ক্রাইটেরিয়া ওয়াইজ আলাদা করি, প্রকৃত, অপ্রকৃত এবং মিশ্র, এটা হচ্ছে ভাইয়া ভগ্নাংশের সাধারণের সকল রূপ। এখন ভাইরা যদি দশমিকে আসি, দশমিক ভগ্নাংশ আবার ভাইয়া দুই ভাগে ভাগ করা যায়। ভাইরা যদি দশমিক ভগ্নাংশের আলোচনা এখানে বেড়া আবার ভাগ করে দেখাই, দশমিক ভগ্নাংশ দেখো, এই দশমিক ভগ্নাংশটাকে আবার দুই ভাগ করা যায়। দশমিক ভগ্নাংশকে কয় ভাগ করা যাবে? দুই ভাগ। একটা হচ্ছে ভাইয়া সসীম, সসীম ভগ্নাংশ, সসীম যার শেষ আছে, যার শেষ আছে তাকেই সসীম বলে। আর অসীম, অসীম যার শেষ নাই অর্থাৎ চলতেই থাকবে, চলতেই থাকবে, তাকে বলা হয় অসীম ভগ্নাংশ। অর্থাৎ সসীম ভগ্নাংশ কোনগুলো ভাইয়া? এই যে 1.2, 0.3, 4.567, 3.982, দেখো এই সংখ্যাগুলো কি হয়ে গেছে ভাইয়া? শেষ হয়ে গেছে। দশমিকের পরে যেটা কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে, তাকে বলা হয় সসীম ভগ্নাংশ। অসীম ভগ্নাংশ যেগুলো শেষ হবে না, যেগুলো শেষ হবে না, এখানে ভাইয়া আবার দুইটা, একে আবার দুই ভাগে ভাগ করা হয়। শুধু ভাগ, দেখো ভাইয়ারা যদি প্রথম থেকে একটু অ্যানালাইসিস করি, প্রথম হচ্ছে বাস্তব সংখ্যা। কি সংখ্যা ভাইয়া? বাস্তব সংখ্যা। কাকে বলে? বাস্তব জগতে যত সংখ্যারই বিচরণ আছে সকল সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে। এখন বাস্তব সংখ্যাকে দুই ভাগে ভাগ করা হয় মূলত, একটা হচ্ছে মূলদ, একটা হচ্ছে অমূলদ। অমূলদ সংখ্যা কাকে বলা হয় ভাইয়া? যেই সংখ্যাগুলো দশমিকের পর অনিয়মিতভাবে চলতে থাকবে তাকে বা ভাইয়া কি বলা হবে? অমূলদ সংখ্যা। উদাহরণ হিসেবে √2, √3, পাই, এই সংখ্যার মানগুলো এগুলো কি করবে? অনিয়মিতভাবে অবিরাম চলতে থাকবে, অথবা একে উপরে এবং নিচে দুইটা পূর্ণ সংখ্যা দিয়ে কখনো ভাগ করে পাওয়া যাবে না। মনে করো উপরে একটা সংখ্যা নিচে একটা সংখ্যা, দুইটা সংখ্যা দিয়ে কখনো ভাগ করে আমরা এক্স্যাক্টলি এই সংখ্যাগুলো কখনো পাবো না। এর মানে হচ্ছে p/q আকারে প্রকাশ করতে পারবো না। যেগুলোকে পারবো সেগুলো হচ্ছে মূলদ। মূলদের ভিতরে হচ্ছে দুইটা সংখ্যা, একটা হচ্ছে পূর্ণ, একটা হচ্ছে ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা কাকে বলবো? যে সংখ্যাগুলো ভাইয়া নট ভাঙা, ভাঙা না, এটা পরিপূর্ণ সংখ্যা, 1 2 3 4 0 -1 -2 -3, এই সংখ্যাগুলোকে কি বলবো ভাইয়া? পূর্ণ সংখ্যা বলবো। পূর্ণর ভিতরে যে সংখ্যাগুলো পজিটিভ তাকে বলবো ধনাত্মক, যে সংখ্যাগুলো নেগেটিভ তাকে বলবো ঋণাত্মক, এবং শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকেই বলবে ভাইয়া অঋণাত্মক সংখ্যা, অঋণাত্মক। এবং ধনাত্মক সংখ্যার ভিতরে আরেকটা জিনিস আমরা জানবো, একটা মৌলিক, একটা যৌগিক। যে সংখ্যাগুলোকে শুধু ওই সংখ্যা দ্বারা ভাগ করা যায়, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, এগুলো মৌলিক, বাকি সংখ্যাগুলো হচ্ছে যৌগিক। এটা গেল পূর্ণ সংখ্যা। এখন ভগ্নাংশ, ভগ্নাংশ দুই প্রকার, একটা হচ্ছে সাধারণ যেটাতে দশমিক নেই, আরেকটা হচ্ছে দশমিক যেটাতে দশমিক আছে। এখন দেখো ভাই সাধারণ ভগ্নাংশ কয় প্রকার? একটা প্রকৃত, একটা অপ্রকৃত, দুই প্রকার মেইনলি। আর অপ্রকৃতেরই একটা রূপ হচ্ছে ভাইয়া মিশ্র। ঠিক আছে, এই ভগ্নাংশটাকে তুমি দেখো ভাই, এই মিশ্র ভগ্নাংশ যেটা, সেটাকে যদি আমরা একটু ভাঙি, এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ হয়ে যাবে। ভাঙার নিয়ম কি? দেখো নিচের হর লিখবা, হর দ্বারা পূর্ণ সংখ্যাটাকে গুণ দাও, 2 2 4, এবং লবের সাথে যোগ করো 5, অর্থাৎ উপরে বড় নিচে ছোট, এর নামই তো অপ্রকৃত। উপরে বড় নিচে ছোট, এর নাম অপ্রকৃত না ভাইয়া?
উপরে বড় নিচে ছোট, এর নামই অপ্রকৃত। এখন দশমিক ভগ্নাংশকে আরেকটু বিশ্লেষণ করা যাবে। দশমিক ভগ্নাংশকে বিশ্লেষণ করতে গিয়ে দেখলাম যে ভাইয়া একটা সসীম যেটা শেষ আছে, একটা অসীম যেটার শেষ নেই। এখন সসীম ভগ্নাংশের উদাহরণ কি ভাইয়া? মনে করো যে দশমিকের পরে এই সংখ্যাগুলো কি হয়ে গেল? শেষ হয়ে গেল। 5, 6, 7 মনে করো যে এই সংখ্যাগুলো শেষ হয়ে গেছে, এটা হচ্ছে সসীম। অসীমের ক্ষেত্রে ভাইয়া আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি। দেখো ভাইয়া, একটা হচ্ছে আবৃত 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 আর একটা হচ্ছে অনাবৃত অনাবৃত। এখন আবৃত সংখ্যা যদি ভাইয়ারা একটু দেখতে চাই, দেখো 0.3333 ডট 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 এভাবে ভাই, এটা যেহেতু অসীম এটা চলতেই থাকবে। কি করবে? এটা চলতেই থাকবে। কিন্তু ভাইয়ারা এই সংখ্যাটাকে 0.3 একটা উপরে, এটা হচ্ছে ভাইয়া ফোঁটা দিলাম, যেটাকে বলা হয় ভাইয়া পৌনপুনিক। কি বলা হবে? পৌনপুনিক। যেটাকে আমরা পৌনপুনিক দিয়ে আবৃত বা আটকে দিলাম। অর্থাৎ এই পৌনপুনিক দ্বারা বোঝাচ্ছে যে ভাইয়া এই তিনটা বারবার রিপিট হবে, কিন্তু আমরা একটা দিয়ে জাস্ট এটাকে আটকে দিছি, আটকে বুঝে গেলাম যে এই সংখ্যাটা বারবার রিপিট হবে, কিন্তু আমরা বারবার রিপিট না করে পৌনপুনিক দিয়ে আটকে দিলাম। তুমি যদি ভাইয়া আরেকটু দেখো 1.545454 ডট 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 এই সংখ্যাটা ভাইয়া 5454 এভাবে দশমিকের পরে অসীম চলতে থাকবে, কিন্তু দুইটা সংখ্যা বারবার রিপিট হয়েছে, দুইটা সংখ্যা। কিন্তু আমরা এই সংখ্যাটাকে কি করব? 1.54। এই দেখো, আমরা আবার একই কাজ করলাম, পৌনপুনিক দিয়ে আটকে দিলাম। কেন? 5 আর 4ই তো বারবার রিপিট হচ্ছে, অন্য কিছু তো হচ্ছে না। এই জন্য আমরা এই সংখ্যাগুলোকে কি করলাম? দুইটা পৌনপুনিক দিয়ে কি করলাম? আটকে দিলাম। আমি যদি ভাই আরেকটা সংখ্যা লিখি 2.314 অর্থাৎ তুমি একটা জিনিস ভাইয়া লক্ষ্য করছো, এখানে অসীম আবৃতর ভিতরে দশমিকের পর সংখ্যাগুলো অসীমভাবে চলতেছে, কিন্তু একটা সিকোয়েন্স মেনটেন করে চলতেছে। একই সংখ্যাগুলো বারবার রিপিট হয়ে চলতেছে, এই সংখ্যাগুলোকে আবৃত বলে। এই সংখ্যাগুলো আমরা পৌনপুনিক দিয়ে আটকে দিতে পারি, এই জন্য এর নাম আবৃত। এখন এই সংখ্যাটাকে কিভাবে আটকাবে ভাইয়া? 2.314, 3-র উপরে একটা পৌনপুনিক দিবে, 4-এর উপরে একটা পৌনপুনিক দিবে। এই দুইটা পৌনপুনিক দিয়ে আমরা এই সংখ্যাটাকে কি করলাম? আটকে দিলাম। অর্থাৎ আমরা বুঝলাম যে দশমিকের পরে 314 বারবার রিপিট হবে। এখন অনাবৃত সংখ্যা তুমি বুঝিয়ে গেছো ভাইয়া। অনাবৃত সংখ্যা যে সংখ্যাগুলো দশমিকের পর চলতে থাকবে কিন্তু অনিয়মিত, একই সংখ্যা বারবার রিপিট হবে না, যেটা ভাইয়া অমূলদে বলছি। যে সংখ্যা দশমিকের পর অনিয়মিত অবিরাম চলতে থাকবে কিন্তু রিপিট হবে না, 0.2341962 ডট 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 এরকমভাবে। অর্থাৎ এই সংখ্যাকে আমরা পৌনপুনিক দিয়েও আটকাতে পারবো না, এগুলা চলতেই থাকবে। অথবা 5.6789125 এভাবে একই সংখ্যা বারবার না এসে ভিন্ন ভিন্ন সংখ্যাগুলো এসে এই সংখ্যাটা অবিরাম চলতে থাকে, এই সংখ্যাটাকে বলা হয় অনাবৃত সংখ্যা। যেই সংখ্যাটাকেই ভাইয়া অমূলদ সংখ্যা বলা হয়। আমি আশা করি ভাইয়া দশমিকের দুইটা অংশ, একটা সসীম একটা অসীম। যে সংখ্যাটা দশমিকের পরে কয়েকটা গড় গিয়ে থেমে যায় সেটা সসীম। যে সংখ্যাগুলো অসীমের ভিতরে একই সংখ্যা বারবার রিপিট হয়, আমরা পৌনপুনিক দিয়ে আটকে দিতে পারি। একই সংখ্যা বারবার রিপিট হয় বা দুইটা সংখ্যা রিপিট হয় বা তিনটা সংখ্যা করে রিপিট হয়, সংখ্যাগুলো বারবার রিপিট হয়, পৌনপুনিক দিয়ে আটকে দিতে পারি, এই জন্য এটা আবৃত। আর যেগুলোকে আমরা একেবারে আটকাতে পারি না সেটা হচ্ছে ভাইয়া কি? অনাবৃত সংখ্যা। আমি আশা করতে পারছি ভাইয়া তুমি বাস্তব সংখ্যা শ্রেণীবিন্যাসের ভিতরে কোন সংখ্যাটা কেন কিভাবে বলা হয় সকল কিছু তুমি ক্লিয়ার হইতে পারছো। এখন স্বাভাবিক সংখ্যা কাকে বলে ভাইয়া? স্বাভাবিক সংখ্যা বলে ভাইয়া এক থেকে শুরু করে যতগুলো পজিটিভ সংখ্যা আছে সকল সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। আর মূলদ অমূলদ পূর্ণ অঋণাত্মক এগুলো নিয়েই তো ভাইয়া এতক্ষণ পুরো ইয়েতে আলোচনা করলাম। আমি আশা করি এই ভিডিওটি দেখার পর তুমি বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাসের সকল কিছু তুমি খুব ভালো করে ক্লিয়ার হতে পারছো। মেন যে জিনিসটা ভাইয়া P/Q আকারে প্রকাশ করা বলতে কি বোঝাচ্ছে, এই জিনিসটা তুমি ভালো করে ক্লিয়ার হইছো। P/Q অর্থাৎ ভগ্নাংশ আকারের প্রকাশ, এই জিনিসটা ভালো করে ক্লিয়ার করতে পারছি। আর ভাইয়া তোমাদেরকে যদি ভাই সবার শেষে একটা অ্যানাউন্সমেন্ট দিতে চাই, আমরা জেনারেল ম্যাথ একাডেমিক কোর্স লঞ্চ করেছি।
ইতিমধ্যে অনেক শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত হয়েছে, অনেক শিক্ষার্থী যুক্ত হবে। তুমি জানো ভাইয়া 26 জানুয়ারি পর্যন্ত আমাদের একটা ডিসকাউন্ট চলতেছে। ঠিক এভাবে আমরা ধরে ধরে তোমাদেরকে প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা টপিক ক্লিয়ার করব। তোমার গণিতের প্রতি ফ্যাশন যেরকমই থাকুক, এই ক্লাসগুলো করার পর তুমি হয়ে যাবে ইনশাল্লাহ গণিতে প্রো। যেরকম কঠিন প্রশ্ন হোক, সহজ প্রশ্ন হোক, তোমার স্কুলে যেরকম প্রশ্ন হোক, তোমাকে আটকাতে পারবে না। তাই ভাই বিস্তারিত অনেক ভিডিওতেই বললাম, জাস্ট তুমি যদি কোর্সে ভর্তি হতে চাও, এই নাম্বারটা ভাইয়া, এই নাম্বারটায় কল অথবা হোয়াটসঅ্যাপ করবে। কি করবে ভাইয়া? কল অথবা হোয়াটসঅ্যাপ করে বিস্তারিত জেনে ইনস্ট্যান্ট ভর্তি হতে পারবে। 26 তারিখ পর্যন্ত আমাদের একটা ডিসকাউন্ট চলতেছে। ডিসকাউন্ট অফ প্রাইস হচ্ছে ভাই 499 টাকা। তুমি ডিসকাউন্টের ভিতরে যদি ভর্তি হতে চাও, 499 টাকা দিয়ে ভর্তি হতে পারবে। এই 499 টাকায় তোমার আগামী 2 বছরের সারথি হয়ে থাকবে, আর কোনো টাকা পে করা লাগবে না। এটা হচ্ছে সাধারণ গণিত কোর্স। সবাই যদি বিস্তারিত জানতে চাও, শুধু এই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করেই ইনস্ট্যান্ট ভর্তি হতে পারবে, আরও বিস্তারিত জানতে পারবে। আর আমি আশা করতে পারছি এই ভিডিওটা তোমার খুব একটা জানা বা এই জিনিসগুলো কিভাবে হইতেছে সকল কিছু তোমার কি একদম ভালো করে একটা আইডিয়া হয়ে গেছে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।